ধন্যবাদ চালতাবেড়িয়ার মানুষকে। ধন্যবাদ জানাই এটা বামুনিয়া তো নাকি বামুনিয়ার মানুষকে, দক্ষিণ বামুনিয়ার মানুষকে। আর ধিক্কার জানাই গতকালকে তৃণমূলের নেতার বাড়িতে, যে তৃণমূলের নেতা বাড়িতে বোম মেরে আইএসএফ এর নামে যারা মিথ্যাচার করছে তাদেরকে ধিক্কার জানাই। বসে পড়তে হবে। হ্যাঁ, পিছনে লোক আছে অনেক, পিছনে চলে আসো, এখানে চলে আসো। তুমি বসে বসে পড়ো, বসে পড়ো। আমি কোন দিক দিয়ে শুরু করবো আপনারাই বলো। কালকের ঘটনা দিয়ে বলবো? আমি অন স্টেজ বলছি, আমি যতটুকু জানি, মুখ দেখলি হলো, আমি যতটুকু জানি ওই যে তৃণমূলের ভাঙড়ের গুটি কয়েক ছেলে নেতা ভালো আছে, তার মধ্যে অবশ্যই কাশিফুল দাও। তার মুখ থেকে কোনোদিন একটা বাজে শব্দ শুনিনি, সত্যি কথা বলছি। কিন্তু কাশিফুল দার আমি বক্তব্যটা শুনছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে সেই আইএসএফ এর গাড়ি দিতে চাইছে। আমি অনুরোধ করবো কাশিফুল দা, 10 চক্করে ভগবান ভূত হতে যাবেন না। আপনি, আপনার নিজস্বতা আছে, আপনার যে পার্সোনালিটি আছে সেটা ধরে রাখুন। হাত যদি কোন আইএসএফ এর ছেলে কাজ করে থাকে, থানায় গিয়ে তার নামে পার্টি বলে আপনি অভিযোগ দায়ের করুন। তাকে যদি থানা না খুঁজে পায়, আমাদের চালতাবেড়িয়ার অঞ্চলে নেতৃত্বরাদের বলবো তাকে তুলে থানার হাতে তুলে দিয়ে আসবে। ওই নোংরামির রাজনীতি করি না। এই যে অঞ্চলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই অঞ্চলের ছেলেরা চাক্ষাকে যারা খুন করেছে, কাশিফুলের বাড়িতে তারাই বোম মেরেছে। কে করতে চাইছে, কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। শওকত সাহেবের মেল বোমের ডিলার যার কাছে ছিল, শওকত সাহেবটাকে এই অঞ্চলটাকে ধ্বংস করার জন্য, এই অঞ্চলের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যাকে দিয়ে বোম বাঁধাচ্ছিল, সে আজকে মার্কেট থেকে আউট হয়ে গেছে। প্ল্যানিং করে থানার উপরে প্রেসার করিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই, এটা 2021 নয়, এটা 2026। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। সহ্যের সীমা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিপদ হবে। আমি জানতে চাই সেই নেতা আজকে কোথায়? সৃষ্টিকর্তার মার আজকে সে কোথায়? তার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই মশলা দিয়ে বানানোর জন্য, বানিয়ে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, সংবিধানকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই বোমের তাদের বোম তৈরিতে যে 2 জন মারা গিয়েছে, 4 জন এখন লাপাতা আছে। সেই লাপাতার লিস্টে এখন আছে না। আর বলবো আমি তার দীর্ঘায়ু কামনা করি। ব্যক্তিগত তার সাথে আমার লড়াই নয়। সে কোথায়? অনেক বড় বড় কথা বলছিল। কোথায়? মূল হোতা এনআইএ কেসটা নিয়েছে নাকি জানি না, তবে এতটুকু বলে রাখছি, এটা কিন্তু আমরা শেষ দিকে ছাড়বো। অনেক হয়েছে। আমার বাড়ি, কর্মীদের বাড়ির অদূরে বোম রেখে কর্মীদের ফাঁসানোর চেষ্টা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার মার যারা বোম মারছিল, সেই বোম মারাতেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে কোথায় গেল? আমি তো অনেক আগে চ্যালেঞ্জ করেছি যে শওকত সাহেবের রাইট হ্যান্ড, শওকত সাহেবের মূল হাত হচ্ছে এই চালতাবেড়িয়া অঞ্চলে, যে সে কোথায় আজকে? সে কেন? সে পালাতক না? সে তুমি জানবে কি করে সে কোথায়? না হয়তো বোমের আঘাত খেয়ে, চোট খেয়ে সে হসপিটালে শুয়ে আছে। একটা কথা বলি, আমি ভাঙড়ের কলকাতা ডিভিশনের প্রশাসন, ভাঙড় কাশীপুর, উত্তর কাশীপুরের প্রশাসন, বিভিন্ন থানার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। এই কদিনের মধ্যে যেভাবে বোমের রিকভারি করেছে, আমি নেতা একজন জোর গলায় বলেছি, সেন্ট্রাল ফোর্স আর স্টেট ফোর্স দিয়ে চিরুনি তল্লাশি হোক, পুরো ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক। কেন?
যত বোম গুলি পিস্তল আছে উদ্ধার করা হোক। যদি যদি আইএসএফ এর কারো ঘরে থেকে থাকে তার এমনি লোক যদি 3 মাস জেল হয়, আইএসএফ এর ছেলেটাকে 6 মাস জেল দেওয়া হোক। কারো অসুবিধা হবে? আমরা বোম গুলি মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি, কিন্তু দুর্ভাগ্য সেটাতে সারা মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা দিচ্ছে না। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটে তারা বিশ্বাস করে না, নাগরিকের মতামতকে তারা নিতে সাহস পাচ্ছে না, সেই জন্য বোমগুলি পিস্তলে তারা পাহাড় করতে চাইছে। তবে এতটুকু বলতে পারি আপনাদের, পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু বেঙ্গল পুলিশ ছিল, এই বিধানসভা নির্বাচনের সময় কিন্তু কলকাতা পুলিশ আছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়। এই কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে তুলনা করা হতো। তো সুতরাং তাদের কাছে অনুরোধ করব, আপনাদের যে নিজস্বতা আছে, আপনাদের যা সুনাম আছে সেটা ধরে রাখবেন। বন্ধুগণ, আমি আবার রিপিট করছি, যেটা একটা চক্রান্ত চলছে, হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে, ভাঙড়ের মানুষকে ক্ষতি করে ক্ষমতার মসনদে যেতে চাইছে, এটা ভাঙড়ের মানুষ আমরা হতে দেব না। চালতা বেরিয়ে দক্ষিণ বামুনিয়াতে কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, সিপিএম করেন, কে আইএসএফ করেন, দেখার দরকার নেই। আমরা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবো না। আমি এটা অনুরোধ করছি আপনাদের কাছে, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ভাঙড়ের তৃণমূলের সাথে আইএসএফ এর মত পার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোন মাতার স্বামীকে হারায়নি, কোন বোন তার ভাইকে হারায়নি, কোন ছেলে তার পিতাকে হারায়নি। কিন্তু যেই থেকে নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পেয়েছে, ভাঙড় তার ভূমিপুত্রকে একটা একটা করে হারাচ্ছে। প্রতিবার হচ্ছে আমাদের ভাঙড়ে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করুন। ভাঙড়ের নেতারা খুন হিংসাতে বিশ্বাসী নয়, তৃণমূলের নেতাদের কথাই বলছি, খুন হিংসাতে বিশ্বাসী নয়, কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল এসে এদের কানে খুন হিংসা এত ঢুকাচ্ছে, এদেরকে খুন হিংসার দিকে ঠেলে দিচ্ছে। আর খুন হিংসা যদি এরা না করে, রাজ্জাক ভাইয়ের মতো অবস্থা করে দেবে না। ভাবতে হবে আপনাদের। ভাঙড়ের যারা নেতারা আছেন তৃণমূলের, অনুরোধ করবে একটু ভাবুন, দরকার পড়লে আপনার উইকেটটাও কিন্তু ফেলে দেবে এই রাজনৈতিক ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য। সেটা কার পাশে আপনি দাঁড়াচ্ছেন, কার জন্য দাঁড়াচ্ছেন, একটু ভাবতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাহারুল সাহেব যে সরকার সাহেব যাকে বগল দাবা করে নিয়ে ঘুরত, 1 নম্বরে সব থেকে বেশি সন্ত্রাস যারা করে, হিংসা যারা করে, তাদের মধ্যে একজন হচ্ছে আপনার ওখানেকার গাগলগাছির নেতা আছে। তাদের নিকট আত্মীয়কে যখন ক্যানিং পূর্বে তৃণমূলের টিকিটে দাঁড় করালো, দেখছেন সরকার সাহেব তার কাছের লোকগুলোকে দিয়ে কিভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করেছিল। একে নিয়ে কাজ করছে, একে যখন আবার তার দলেরই তো টিকিটে দাঁড় করাচ্ছে, তখন এর গোসা হয়ে যাচ্ছে। মানে স্বার্থের জন্য একটা কদম চলবে না এই ক্যানিং পূর্বের নটোরিয়াসটা। তাই সেখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদেরকে বলবো, এতে ওর স্বার্থের জন্য আপনার উইকেটটাও যে কোনো টাইম ফেলে দিতে পারে। তাই আইএসএফ এর ছেলের থেকে ভয় পাবেন না। আইএসএফ মারামারি খুনোখুনি রাজনীতি করে না। আপনার দলে যা, আপনি যাকে নেতা বলে আজকে মানছেন, তার থেকে একটু সাবধানে থাকবেন। আপনার উইকেট ফেলে হয়তো আইএসএফ এর নামে বদনাম দেওয়ার চেষ্টা করবে, বাসিন্দা নেওয়ার চেষ্টা করবে, একটু মাথায় ঢুকিয়ে রাখবেন। তবে আমাদের ভাঙড়ের মানুষকে জবাব ভাই দিতে হবে। ভাঙড়ের একটি ছেলে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে কন্টেস্ট করছে, যেই ঘোষণা হলো ভাঙড়ের ছেলেটা তখন বহিরাগত হয়ে গেল, ওর চরিত্রের দোষ হয়ে গেল, যা ইচ্ছা তাই হয়ে গেল। আবার আইএসএফ এর সাথে নাকি যুক্ত। আইএসএফ এর এখানে নেতারা ভাই তোমার সাথে গোপনে গোপনে কথা বলতো। যদি তোমার সাথে গোপনে কথা বলে আমি বলিনি কেন? আমি আইএসএফ এর চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, আমি জানলাম না, ওরা জেনে গেল। বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। তাহলে ভাঙড়ের ছেলে ক্যানিং এ দাঁড়ালে বহিরাগত। এবার আপনি ভাববেন না যে আমি ওর হয়ে ওকালতি করছি। ওই বাহারুল্লাহকে ভাঙড়ের ভূমিপুত্রকে দিয়ে আমরা হারাবো, রাজনৈতিক ভাবে হারাবো, কিন্তু আমরা বহিরাগত হ্যান ত্যান এ নয়, হারাবো রাজনৈতিক ভাবে, এটাও আপনাদের বলছি। কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করুন, কে ভাঙড়ের ছেলে ক্যানিং পূর্বে দাঁড়ালে বহিরাগত হয়ে যায়, তার চরিত্র খারাপ হয়ে যায়। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ের মানুষের যে ভোটছে এমএলএ হতে চাইছে, সে কি আমাদের জামাই বাবু নাকি? জবাব দিতে হবে না। আমার ভাঙড়ের ছেলে ক্যানিং এ বহিরাগত, আর তুই ক্যানিং থেকে ভাঙড়ে আসবে, তোমাকে
এর জবাব দিতে হবে। ভাঙড়ের ভূমিপুত্ররা যারা ভাঙড়ের মানুষকে যারা অপমান করছে, ভাঙড়ের যে তৃণমূল হোক আর সাধারণ মানুষ হোক, এই জবাব দেওয়ার সময় এসেছে যে ভাঙড়কে তুমি অপমান করেছো। ভাঙড় বারবার পথ দেখায়। 2021 সালে যখন সিএনআরসির ভয় দেখিয়ে মানুষের ভোটকে বিজেপি আর তৃণমূল মিলে এক প্রকার লুট করেছিল, স্রোতের বিপক্ষে গিয়ে বীর পুরুষের মতো পরিচয় ভাঙড়ে দিয়েছিল। আর পরিচয় দিয়েছিল বলে আজকে পশ্চিম বাংলার বিধানসভায় নওশাদ সিদ্দিকীর মতো দোষটাকে পাঠাতে হবে বলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে। ভাঙড় তো পথ দেখিয়েছে। আজকে 2026-এ মানুষ কি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যে নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক তৈরি করতে হবে। নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক, নওশাদ সিদ্দিকী কে তৈরি করেছে? ভাঙড়ের ভোটাররা। তাহলে ভাঙড় পথ দেখায়, তো ভাঙড়কে জবাব দিতে হবে। যে এই ভাঙড়ের, আমি বলছি এই ভাঙড়ের নেতারা, তৃণমূলের নেতারা খুন খারাপিতে বিশ্বাস করতো না। ঠেলাঠেলি হয়েছে, অনেক মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে আমাদের, কিন্তু আমাদের কাউকে খুন করেনি। এই নেতাদের কথা বলছি। কিন্তু যেই মাথায় একটা শয়তান বসে পড়লো, তখন কি হলো? খুন করছে। খুন করতে করতে কথাই আছে না, দেখবেন বাঘ যেখানে জঙ্গল হোক বা যেখানে হোক, একবার মানুষের মাংস পেয়ে যায় বা মানুষকে একবার যদি কেটে নেয়, খেয়ে নেয়, গোশ পায়, সেখানে 7 দিন নাকি গাঢ় ঘোরে। কেন বলো তো? মানুষের গোশ পেয়েছে। তো ওরা আমাদের কর্মীদের খুন করলো, আবার খুন করবে বলে ঘুরছে, কিন্তু আমরা সজাগ হয়ে গেছি। আমরা সজাগ হয়ে গেছি, কিন্তু খুন করতে হবে। ও কি করেছে? আমাদের রাজ্জাক্কা ভাঙড়ের ভোটার, তাকে খুন করেছে। যেদিন খুন হয়েছিল সেই দিনকে যখন আমি আমার কাছে যখন খবর পাই আছে, দেখবেন তার আমি পরের দিনে বক্তব্য দিয়েছি, সেদিন আমি দিইনি। অনেকে ফোন করেছে, আমি সত্য জানার চেষ্টা করেছি এবং এইভাবে সত্য জানিয়েছি। আমাদের পার্টির একাধিক ছেলেকে ফোন করেছি, তারা দিয়েছে যে সত্যি কথা বলো, কে এর সাথে যুক্ত, আমাদের পার্টির কেউ যুক্ত নাকি। আর আমি মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম, যদি পার্টির কেউ যুক্ত থাকে তাকে ধরে আগে আমি থানার হাতে তুলে দিয়ে আসবো। কারণ আমি প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। খবরে বলছিল যে মেয়ের জন্য নাকি চিপস না ক্যাডবেরি কিনে, ওই কি খাবার কিনে আছে, মেয়েটা বাড়িতে অপেক্ষা করছিল যে আমার আব্বা আসবে। আর এই শয়তানরা তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, তোলাবাজির ভাগ নেওয়ার জন্য তাকে পথের মধ্যে খুন করলো। আমার ওই মাটা অপেক্ষা করছিল, তার স্বামী আসলে তাকে রান্না করে রেখেছিল ভাতটা দেবে বলে। এই শয়তানদের জন্য আমার মাকে বিধবা করলো। আমি বলেছিলাম তারপর দিন টোটাল ঘটনাকে জেনে যে আমি আইনি লড়াই করব। আজকে দক্ষিণ বাংলায় এসে বলে যাচ্ছি, সময় আসবে, সময় আসবে, দেখে নেবেন। রাজ্জাক্কাকে ইনসাফ দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজ্জাক্কার পরিবার হয়ে আইনি লড়াই করছে। আসবে সময়, আপনারা লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। একটা স্কুটি 10,000 টাকার একটা চাকরি দিয়ে তুমি কি বলছো, তুমি খুন করলে তুমি ছাড় পেয়ে যাবে? যখন খুন হয়েছিল তারপরে পরে আইএসএফ এর নেতৃত্বদের সম্পর্কে গালিগালাজ এবং আমার পরিবার সম্পর্কে কম গালি দেয়নি, কিন্তু সৃষ্টিকর্তা হাতে নাতে প্রমাণ করিয়ে দিয়েছে। যারা খুন করেছে সব থেকে কাছে ছিল, প্রথম যারা গ্রেফতার হয়েছে ওদের মধ্যে কয়েকজন, আর জামিন ওরাই পড়ালো। আর নাকি খবর ছড়াচ্ছিল আমি নাকি ওদের জামিন করেছি। আমার খেয়ে দিয়ে কাজ খুঁজে পাইনি। আমি আমার ছেলেদেরকে জামিন করাতে গেলে ঘাটের টাকা খরচ করে হাইরান হয়ে যাচ্ছি, আর খুনিদেরকে আমি জামিন করাবো? অনুরোধ আপনাদের কাছে, সবাইকে বলবো, ভালো লাগলে ভোট দেবেন, নাহলে দেবেন না, চলেন, কোনো ব্যাপার নেই, যান, হেরে যাবো, এর থেকে বড় কিছু হবে? এর থেকে বড় কিছু হবে কি? কিন্তু আমাকে ভোটে জেতানোর জন্য আপনি কাউকে খুন করবেন, ওই রকম দরকার নেই। কারণ আমি ধর্মে বিশ্বাসী। এখানে যত মানুষ আছে, সে হিন্দু মুসলমান নির্বিশেষে, আমার 99.99% ধর্মে বিশ্বাসী। হয়তো 0.1% এখানে নাস্তিক থাকতে পারে। তো সবার কি ধর্মীয় বিশ্বাস যে মৃত্যুর পরে জবাব দিতে হবে? কারো ধর্মীয় বিশ্বাস ভগবানের কাছে জবাব দিতে হবে, কারো ধর্মীয় বিশ্বাস আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমি ক্ষমতার মসনাদে যাবো বলে আমি একটা মানুষকে খুন করাবো, আমাকে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না। সেই দিনটার কথা আমি ভেবে রাজনীতি করি। আমি এখন নাই পথে বলি, আমি কাউকে পরোয়া করি না।
সত্য কথা বলবো, সে আমার পরিবারের লোক হতে পারে, বাইরের লোক হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। কিন্তু ক্ষমতার শীর্ষে যেতে গেলে খুন করতে হবে, ওই নোংরা রাজনীতি করি না। যদি ক্ষমতার শীর্ষে যেতে চাই, খুন করা তো দূরের কথা, শুধু একবার এখান থেকে কালীঘাটে একটা ফোন করে দেওয়া, পার্সোনাল নম্বর আমার কাছে দিয়ে রেখেছে লোক মাধ্যম, কার বলতে চাইছি না, যে আমি ভাবছি আপনাদের সাথে যাব, ধরে জামাই আদর করে মিনিস্টার বানিয়ে দেবে। কখনো করবো কেন জানেন? কিন্তু আমি ও কাজ করবো না। আপনারা 2021 সালে একদিকে বিজেপি চলে আসবে, ভয়, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে তার ভয়, সবকে উপেক্ষা করে আমাকে ভরসা করেছিলেন। 26,151টা লিড হয়েছিল, যদিও লিডটা কম ছিল, এবার লিডটা বাড়বে তো নাকি? গতবারে মায়েরা একটু কম ভোট দিয়েছিল না, কম দিয়েছিল, বিজেপি চলে আসবে এই ভয়ে, তৃণমূল ভোটটা দিয়েছিল। এবারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিল, কাজ হবে না, তাই তো? আর বয়স্ক বাপেরা একটু আমাকে কম ভোট দিয়েছিল, এবারে কিন্তু ওটা করলে হবে না। গত নির্বাচনে যখন রাজ্যের মানুষ স্রোতের যেদিকে হিলেছে, আপনারা তার বিপক্ষে গিয়েছেন। তারপরে আপনাদের উপরে কি বয়ে গিয়েছে? খুন হয়েছেন, মারধর খেয়েছেন, গুলি খেয়েছেন, পা কেটে বাদ গেছে, দীর্ঘদিন জেলে ছিলেন, জেলে আছেন, বাপ মারা গিয়েছে, জানাজার পর্যন্ত পড়তে পারেননি, তারপরও আপনারা আমার হাত ছাড়েননি। সামান্য মিনিস্ট্রির জন্য আপনার হাত আমি কিভাবে ছাড়তে পারি ভাই? এখানে ওদের সাথে আমার তফাৎ, এখানে অন্য নেতার সাথে আমাদের তফাৎ, যে আমরা মানুষের জন্য রাজনীতিতে এসেছি, ক্ষমতার শীর্ষে যেতে হবে তার জন্য রাজনীতিতে আসেনি। তাই বুক ঠুকে বলি, স্টেজে দাঁড়িয়ে বলি, দলিতদের উপরে অত্যাচার হলে তার প্রতিবাদ করি, আদিবাসীর উপর অত্যাচার হলে তার প্রতিবাদ করি, মুসলমানের উপর অত্যাচার হলে তার প্রতিবাদ করি, তিলোত্তমাকে খুন করেছে তার প্রতিবাদ করেছি, আরিসকে খুন করেছে যখন তার প্রতিবাদ করেছি। বুক ঠুকে করি, আমার কেউ টাইট দেওয়ার কেউ নাই, টাইট দেওয়ার কাট্টু আমি নয়। এবার বাচ্চারা খেলা দেখবে, পিছনে চাবি লাগিয়ে দেয়, যতক্ষণ চাবি ঘুরাবে লাফাবে, তারপরে আবার 68 জন দলিত বিধায়ক আছে। দুর্ভাগ্য আমাদের, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারে না 22% যে দলিতদের জন্য, শিডিউল কাস্টদের জন্য যে রিজার্ভ আছে, ফেক সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরি, তাদের চাকরি অন্যজনদের দিয়ে দিচ্ছে। এ কথা বলার সাহস দেখাতে পারে না। সাহস দেখাই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে পিছিয়ে বর্গে হিন্দুর জন্য আওয়াজ তুলে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে 6% যে আদিবাসী আছে, 100 জন সরকারি চাকরি পেলে 6 জন আদিবাসীদেরকে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নাই, 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট দিয়েছে। লোকে বলে দুধে পানি মেশাই, এই সরকারের নামে সরকার যারা চালাচ্ছে, পানিতে দুধ মিশাচ্ছে। 1.5 কোটি আদিবাসী নাই, 1.5 কোটি আদিবাসীদের সার্টিফিকেট দিয়েছে। ফলে 100 জনে যে 6 জন আদিবাসী চাকরি পাবে, তার জায়গায় দেখা যাচ্ছে প্রকৃত আদিবাসী হয়তো 2 জন পাচ্ছে, ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসী কোটাতে নন আদিবাসীরা চাকরি করে নিচ্ছে। কিন্তু পশ্চিম বাংলার বিধানসভায় 18 জন আদিবাসী সমাজের বিধায়ক থাকলেও তারা মুখ খোলার সাহস পায় না। বাংলার বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এর প্রতিবাদ করে। আমাকে ভাই কেউ টাইট দিয়ে লাপানো নয়, আমাকে ভাঙড়ের মানুষ দায়িত্ব দিয়েছে, অল আউট খেলে, বল পাচ্ছে স্টেডিয়ামের বাইরে। এই জন্য আমরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটা বলি, রমজান মাসে ওই ঘুমটা টেনে হিজাব পরে ইফতার করতে লাগবে না, ফলের দামটা ঠিকঠাক রাখুন না। 43টা, মোট 44টা বিধায়ক আছে, ধর্মে মুসলমান 44টা আছে, 43টা শাসকের আর একটা ভাঙড়ের। 43 জনের বলা সাহস নাই, ভাঙড়ের বিধায়কই মানুষের জন্য আওয়াজ তোলে। তাই আমার উপরে এত রাগ। তা আপনারা আমার জন্য এত কিছু করেন, আমি আপনাদের জন্য 42টা দিন জেল খাটতে পারবো না? কেটেছি তো, কোনো অসুবিধা আছে? এখানে আছে তো ম্যাক্সিমাম, আমাদেরকে আবার জেলে যেতে হবে। ও তার বদলে আমরা খেটে নেব। মেন গালতেছে ভয়টা মেন গালতেছে।
কথাটা বল। यार पापिया भाभी जेल खाटी ले হ্যালো হ্যালো, এই কি বলেছি ভুলে গেছি, কোথায় শেষ করলাম? হ্যাঁ, ঠিক আছে, আমরা আবাদি হয়ে জেল খেটে নেবো কি দিদি? না, আমরা লড়ে নেবো আপনাদের সাথে আশীর্বাদ দিলেই হবে। দিদির মতো আমাদেরকে পেছন দিক থেকে তার সাপোর্ট দিলে আমরা যথেষ্ট, আমরা তো আছি বন্ধুগণ। আমার আচ্ছা, মাতঙ্গিনী হাজরা ৮০ বছর বয়সে যখন আমাদের ভারতের স্বাধীনতার জন্য সবাই লড়াই করছে, উনি জানালার ধারে দাঁড়িয়েছিলেন। ওনার বয়স তখন ৮০ বছর। ওনার মনে হলো এত ছোটরা সবাই যদি ভারতবর্ষ স্বাধীন করবার জন্য এগিয়ে যায়, আমি কেন যাব না? তখন উনি গেলেন, গিয়ে মানে ভারতের পতাকাকে উনি ডান হাতে ধরলেন, ইংরেজরা ডান হাতে গুলি করলেন। তখন উনি বাঁ হাতে ধরলেন, তখন ওনার বাঁ হাতে গুলি করলেন। তখন উনি পতাকাকে বুকে জড়িয়ে ধরে এইভাবে যাচ্ছেন, ইংরেজরা বুকে গুলি করলেন। তারপর উনি বুকে হেঁটে যাচ্ছেন, কিন্তু মারা গেলেন। ৮০ বছর বয়সের একজন বৃদ্ধা সেই তৎকালীন যুগে যদি এইটুকু কাজ করে আজ পৃথিবী বিখ্যাত হয়ে থাকতে পারে, আর আমি কে? আমার এই জীবনটা যদি মানে ভারত মাতার জন্য উৎসর্গ করতে হয়, করব, তাতে আর অসুবিধা নেই। অবশ্যই আজকের দিনে আমি বারবার বলি, আমাদের সমাজ থেকে প্রীতিলতাকে চাই, মাতঙ্গিনী হাজরাকে চাই, ক্ষুদিরামকে চাই, আশফাকুল্লাহকে চাই, বিরসা মুন্ডাকে চাই। আজকের সমাজে তাদেরকে উঠে আসতে হবে আপনাদের মধ্য থেকে। তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, দেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছিল। আজকে আমাদেরকে আমাদের সমাজ থেকে উঠে আসতে হবে, নতুন করে মাতঙ্গিনীকে চাই, এই পরবর্তীর বিরুদ্ধে দরকার আমাদের মধ্যে থেকে নতুন মাতঙ্গিনী, নতুন প্রীতিলতা, নতুন বেগম হযরত মহল, নতুন গান্ধীজি, নতুন নেতাজি, নতুন ফুরফুরার পীর আবু বকর আমাদের মধ্যে থেকে উঠে আসতে হবে। আছেন তো নাকি? রেডি আছেন তো নাকি? ৮০ বছর বয়সে, বাস্তব কথা, যিনি ইতিহাসে গান্ধী বুড়ি নামে বিখ্যাত। যাক, আমাদের তাহলে দিদির বুঝতে পারছে তো, জেল খেটে রোমানা করেছে। দিদির ভাইরা যদি জেল খেটে না দমে, স্বাভাবিকভাবে দিদি কিভাবে দম দেবে? আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি বক্তব্য আর ২ থেকে ৫ মিনিট দেবো, অসুবিধা আছে কারণ? আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন করব, আমাকে উত্তর দিতে হবে। আমি কিছু কোশ্চেন করব, উত্তর দিতে হবে, সত্যি উত্তর দেবেন। আমার মন রাখার জন্য উত্তর দেবেন না। আমি বলছি আবার, আমার মন রাখার জন্য উত্তর দিলে সৃষ্টিকর্তার মিথ্যা কথা যদি বলেন, দায়ী কিন্তু সৃষ্টিকর্তার কাছে আপনারা হবেন। প্রথম প্রশ্ন, আমার এই ৫ বছরে আমি একটা টাকার তোলাবাজি করেছি? আপনারা আমাকে যা কাজ পাঠিয়েছেন, আমার ক্ষমতার মধ্যে থেকে সে কাজ করে দিয়ে তার বিনিময়ে কিছু আমি গ্রহণ করেছি? একটা সার্টিফিকেট আমি পেলাম তো, দুটো সার্টিফিকেট পেলাম। ৩ নম্বর সার্টিফিকেট হচ্ছে, আপনার ভরসাকে আমি ভেঙেছি, আপনার ভালোবাসাকে আমরা বিক্রি করেছি, আপনার আস্থাকে আমি বিক্রি করেছি। বরঞ্চ আমি আপনাদের হয়ে বুক চিতিয়ে যখন লড়াই করেছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা বাঁচানোর জন্য, যখন ওয়াকাফকে বাঁচানোর জন্য যখন রাস্তায় নেমেছি, আমাকে ধরে জেলের মধ্যে রেখেছিল, এটা মাথায় রাখবেন। বরঞ্চ আমি যখন ছুটে গিয়েছিলাম সেই দিনাজপুরের চোপড়াতে, যেখানে আদিবাসী সমাজের জাহের থানের ধর্মীয় ধ্বজাকে তারা ধ্বংস করে দিয়েছে, কেটে ভেঙে ফেলে দিয়েছিল, ওখানে দাঁড়িয়ে তাদের ধর্মীয় ধ্বজাকে নতুন করে পুঁততে আমি সহযোগিতা করেছি। ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমি চালিয়ে যাচ্ছি। ওবিসি নিয়ে মুসলমানদের সাথে যে বৈষম্য করছে, আমি বরঞ্চ সেটাকে চালিয়ে যাচ্ছি। এটা মাথায় থাকবে তো নাকি? আর যে বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, জবাব দেওয়া হবে তো? মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, একদম বিতর্ক করার কোনো জায়গা নাই। যাও দিল্লিতে গিয়ে ভোটটা নিয়ে নাও।
দিল্লির নেতাদেরকে দিয়ে তোমার দল তৈরি হয়েছে বিজেপি, তুমি সিম্বল পেয়েছো দিল্লি নেতাদের জন্য, দিল্লিতে গিয়ে করো। এটা রেকর্ড হচ্ছে তো? আমার এখানকার যারা ভাঙড়ের যারা আছে তৃণমূলের নেতারা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলের ঝান্ডাকে তারা ভালোবেসে করছে, বিতর্ক নয়। আমি শুধু একটা কথা বলবো, এটা ভেরিফাই করে নেবে। তৃণমূল বিজেপির গর্ভে জন্ম কি জন্ম নয়, একটা আমি শুধু বলবো। উদাহরণ দিচ্ছি, এই সিম্বল দেখতে পাচ্ছেন এখানে, দেখুন জোড়া ফুল তো, হ্যাঁ? এই সিম্বলটা তৃণমূল কবে পেয়েছে? এর উত্তরটা তৃণমূলের বন্ধুদের কাছ থেকে ভালোবাসে জিজ্ঞাসা করবেন। অশান্তি নয়, তো পাড়ার ছেলে আপনার, কার সাথে আপনি ঝগড়া করবেন? সকালে উঠলে এক চায়ের দোকানে দেখেন, একটু পরে চাটা খেয়ে মাঠে যখন চাষ করতে যান এক জায়গায় থাকে, ভ্যানটা নিয়ে যখন রাস্তার ধারে দাঁড়ান গিয়ে, বা সন্ধ্যাবেলা যখন কাজকর্ম ফিরে এসে সন্ধ্যাবেলায় মাচায় বসে আড্ডা মারেন, তারই তো মুখ দেখেন আপনারা। কার সাথে আপনারা ঝগড়া করবেন ভাই? কোনদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই হতে দেখেছেন? নওশাদ সিদ্দিকীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দেখেছেন? কিন্তু চোর ডাকাত যা বলি সব মাইকের মিডিয়ার মাধ্যমে বলি। তাহলে আপনারা লড়াই করবেন কেন? এমনি জিজ্ঞাসা করবেন, দেখুন ওর ওই তৃণমূলের বন্ধু দেখবেন ঘোর কাটবে, ঘোরে আছে তো ঘোরটা কাটবে। দেখুন আমি বলি, এই সিম্বল আমরা তো পার্টি রেজিস্ট্রেশন করেছি, আমরা তো একটা সিম্বল চেয়েছিলাম, বই খাতা পেন বিদ্যুৎ দিয়ে সূর্য উঠছে, উদীয়মান সূর্য, কিন্তু আমরা পাবো না। কেন? কোন ন্যাশনাল লেভেলের পার্টি যদি রেকমেন্ড করে যে এই দলকে এই সিম্বলটা দেওয়া হোক, সে পেতে পারে। এইবার প্রশ্ন, জোড়া ফুলের জন্য কে রেকমেন্ড করেছিল? বুঝতে পারছেন কি বলছি? এই জোড়া ফুলটার জন্য কে? তবে ফ্রি সিম্বল থেকে পাইনি ভাই, তাহলে কে করেছিল? আমি বলছি না কথাটা। কদিন আগে বিজেপি রাজ্য সভাপতি কি বলেছে, শ্রমিক ভট্টাচার্য সাহেব, যে লেবার রুমে যদি বিজেপি দুটো নেতার নাম বলেছে, ওরা না থাকলে তৃণমূল দলটার জন্ম হতো না। বুঝতে পারছেন তো? ফ্রি সিম্বল থেকে নয়, এটা ডাইরেক্ট সিম্বল পেয়েছে, বিজেপি রেকমেন্ডেশন। এবার এখানে যারা তৃণমূল করছেন তাদের বলবো, যে দল বিজেপির দ্বারা তৈরি, সে বিজেপির বিরুদ্ধে কত বেশি লড়াই করবে ভাই? যদি সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, প্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখলে, এই কথা যে কথা বলে পশ্চিমবাংলার আমরা দীর্ঘদিনের সম্পর্ক, আমি আর আবাদি দিদি ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে কে চাইছে? শুভেন্দু অধিকারী। যা বক্তব্য দিচ্ছে আবাদি আর নওশাদ সিদ্দিকীর দিদি ভাইয়ের সম্পর্ক, সে নষ্ট হয়ে যাবে। তাহলে শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখলেই সমস্যা মিটে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী কি রাখছে? আমি কিন্তু কোনো পুলিশই কোনোদিন খারাপ ভাষা বলি না। একটা দালাল পুলিশ ছিল, তাকে দালাল বলেছি, তার জন্য আমার নামে কেস হয়ে গেল। আর শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের সিপি স্যারকে অমুকের তমুক বলেছিল, এটা মনে আছে তো নাকি? তাকে একটা নোটিশ পাঠালো না মমতা ব্যানার্জি। কারণটা কি? শুভেন্দু অধিকারীকে ধরে যদি জেলের মধ্যে রেখে দেয়, সাম্প্রদায়িক রাজনীতি করতে পারবে না, মুসলমান হিন্দু বিভাজন হবে না। মুসলমান হিন্দু তখন কিসের প্রশ্ন করবে? যে আমি 1,500 টাকায়, আমি 1,500 টাকা আমার চলবে না, আমার কাজের ব্যবস্থা করতে হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করতে হবে। স্কুলে টিচার নাই কেন? হসপিটালে ডক্টর নাই কেন? মহিলা নিরাপত্তা নাই কেন? সরকারি কর্মচারীদের তাদের হকের দিয়ে ঠিকমতো পাচ্ছে না কেন? সার্বিক ডেভেলপমেন্টের কথা বলবে। রঙ্গনাথ মিশ্র কমিশনের অনুযায়ী কৃষকরা তার উৎপাদিত ফসলের, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকরা তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন? হিন্দু মুসলমান এক হয়ে প্রশ্ন করবে। তাই প্রশ্ন করলে সরকার উত্তর দিতে পারবে না। সেই জন্য শুভেন্দু বাবুকে ছেড়ে রেখে দিয়েছে। তুই হিন্দু ভাই ভাই বল, আজকে মুসলমানদেরকে আমি ভয় দেখিয়ে দিই, দুই দিদি ভাই মিলে এটা ভাগ করে রেখে দিই। আর ওকে যদি জেলের মধ্যে ভরে রাখে ওনাকে, এসব কথাই হবে না। তখন মানুষ ডেভেলপমেন্টের প্রশ্ন করবে, যে আপনি বলছেন 2 কোটি মানুষকে চাকরি দিয়েছেন, আর বেকার ভাতার লাইনে 1 কোটি মানুষ ফর্ম ফিল আপ করলো, তাহলে কি করে? কি বলতে বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা কিন্তু আজকে হচ্ছে না। কারণ আবাদি আর নওশাদ সিদ্দিকী কিন্তু আলাদা করে রেখেছে। হলে আওয়াজ উঠলো, এই আওয়াজটা দীর্ঘমেয়াদী হচ্ছে না। যখন নওশাদ সিদ্দিকী আবাদি 2 দিদি ভাই এক জায়গায় হয়ে যাব না, এটা তখন পালাবে। বন্ধুগণ, এই বক্তব্যে যাচ্ছি না। আমার অনুরোধ এটাই, যদি বিগত 5 বছর এমএলএ হিসাবে যে পরিষেবা পেয়েছেন আমার কাছ থেকে, আরো আগামী 5 বছর এই রকম পরিষেবা পেতে চান, যে ঘরের ছেলের মতো যখন ডাকি বিধায়ককে তখন হাজির হয়ে যায়, বা নিয়ম করে প্রতিটা বুথে বুথে এসে মানুষের সমস্যা শুনে সমাধান করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে তথ্য পৌঁছে দেয়,
পারে আগামী 5 বছরের জন্য আমরা খাম চিহ্নকে নওশাদ সিদ্দিকীকে সুযোগ দেবো, তাহলে 29শে এপ্রিল আসছে দিন আপনারা দলবদ্ধ হয়ে খাম চিহ্নে ভোটটা দিন। আর যদি মনে করেন আগামী দিনে একটা নটোরিয়াস ক্রিমিনালকে সুযোগ দেব যে তোলাবাজি করবে, খুনাখুনি করবে, তার স্বার্থের জন্য তার দলের নেতাকে মারবে, অন্য দলের নেতাকে মারবে, জানি না কখন পুলিশের উপর আক্রমণ করে দিতে পারে, তাহলে আপনারা তাকে সুযোগ দেবেন। কাকে সুযোগ দেবেন আপনারা? কাকে দেবেন? আসছে না, এটা আপনাদের উপর নির্ভর করছে। ভোটের জন্য আমি ভাই টাকাও দিতে পারবো না, বুথ দখল আমি করতে পারবো না। আমি এবার আসা যাই, এই সব বক্তব্য সাইটে রেখে দিলাম এসআইআর নিয়ে। এখন প্রথম কথা বলি, যদি কারো আমাদের এখানকার চালতা বেরিয়ার অঞ্চলে দক্ষিণ বামুনিয়ার কারো ডিলিট হয়ে যায়, বৈধ ভোটার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? আপনার এখন করণীয়টা কি? কি করবেন? করণীয়টা কি? ওই ঘাস মারা খেয়ে নেবেন, বলে দড়িতে টেনে যাবেন নাকি? আমি আপনাদের বলি, আমি দাদুর কবর দেখাই বলে অনেকে রাগ হয়, আমি দাদুর কবর দেখাই বলে অনেকে রাগ হয়, সেই ঘুরে ফিরে দাদুর কবরই তোমাকে আসতে হবে। মতে এরকম দাদুর কবরে যদি দাদু যে ঘরে শুয়ে আছে না, যদি কাগজটা না থাকতো, ওই নটোরিয়াস ক্রিমিনাল ওটাও দেখতে দখল করে নিত। দাদু যে কবরটা শুয়ে আছে সেখানে দলিল আছে, ওই দলিলটা দেশ স্বাধীন হওয়ার আগে। ভোটাধিকার থাকবে কি থাকবে না? কার ভোটাধিকার থাকবে না? যে ভারতীয় নয়, যে 18 বছরের নিচে। ভোটাধিকার কারা পাবে? যে ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে। তো আমি ভারতীয় কি ভারতীয় নয়? তাহলে আমার দাদুর কবরের দলিলটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এখন কি করছে? পেরেশানি করছে, হয়রানি করছে, অহেতুক আপনাকে ডিস্টার্ব করছে। কে? নির্বাচন কমিশন। কারা ডিস্টার্ব করাচ্ছে? মমতা দিদি আর নরেন্দ্র দামোদর দাস মোদী, বিজেপি তৃণমূল মিলে আপনাকে আমাকে এই হয়রানি করাচ্ছে। আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না ওরা। বিনা দোষে প্রায় 20টা মামলা খেয়েছি, আর যদি দোষ করি তাহলে কটা মামলা খাবো বুঝতে পারছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন করণীয় কি? যদি কারো ডিলিট আসে, আমি প্রথম দিন বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে গেলে ডিলিট থেকে কি ভ্যালিড হয়ে যাবে? হবে? আপনি আতঙ্কিত হয়ে গেছেন, আপনার ভোট ডিলিট হয়ে গেছে, আপনার কি অটোমেটিক্যালি ভ্যালিড হয়ে যাবে? তাহলে কি করবো? ওষুধ আছে। এখন সুপ্রিম কোর্ট যেটা বলেছে, ট্রাইব্যুনাল, স্টেটকে বলে, রাজ্যকে বলেছে ট্রাইব্যুনাল গঠন করে, ট্রাইব্যুনালের মাধ্যমে ভেরিফাই হবে। ট্রাইব্যুনালটা একটা অন টাইপ অফ জুডিশিয়ারি সিস্টেম, তার মাধ্যমে বিচার হয়ে আপনার লিস্টে নাম উঠবে। কিন্তু 5 দিন হয়ে গেল, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হয়েছে, এখন পর্যন্ত জেলায় আমাদের পশ্চিমবাংলায় কটা ট্রাইব্যুনাল চালু হয়েছে? ট্রাইব্যুনালটাকে চালু করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। ঠান্ডা মাথায় বুঝবেন। সুপ্রিম কোর্ট বলছে যাদের ভোট ডিলিট হয়েছে তারা সুযোগ পাবে ট্রাইব্যুনালে গিয়ে নিজেকে প্রমাণ করার, কিন্তু বলেছে 15 দিনের মধ্যে যেতে হবে সম্ভবত। আজকে 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল চালু করেনি। ট্রাইব্যুনাল চালু করার দায়িত্ব কার? পশ্চিমবাংলা সরকারের। তাহলে বলুন, প্রকৃতপক্ষে বিপদের দিকে বিজেপি তৃণমূল মিলে ঠেলে দিচ্ছেন আমাদেরকে। জীবনে প্রথম শুনলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের উচ্চারণ করতে করতে 3 দিন টাইম লাগলো। অ্যাডজুডিকেশন, ওরে বাবা, দাঁত ফাঁক ভেঙে যাওয়ার খারাপ। গ্রামের মানুষ ভাই, আমি গ্রামের ছেলে, উচ্চারণ করতে হয়েছে আগে ভালো, ঘরে বসে একটু মজা করে বললাম যাতে ভুল না বলে ফেলি। অ্যাডজুডিকেশন, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, অ্যাডজুডিকেশন নাই। আমাদের এখানে হলো কেন? এটাও হতো না, এটাও মমতা ব্যানার্জির জন্য হয়েছে। দেখুন, শুধু আপনারা রেকর্ড করছেন না, নির্বাচন কমিশনের এখনো একটা ক্যামেরা আছে, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল কথা বলি আমার হয়তো 2 দিন সাসপেন্ড করে দিতে পারে, বক্তব্য নাও আটকে দিতে পারে। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লাইনে যে দাঁড়াতে হয়েছে, এর জন্য সব থেকে বেশি দায়ীর নাম যিনি, মমতা ব্যানার্জি। বা অ্যাডজুডিকেশন তার পরের পার্টের জন্য মমতা ব্যানার্জি দায়ী। দেখুন, 250 কোটি টাকা মমতা ব্যানার্জি খরচ করলেন, 90,000 অফিসার দিলেন দ্রুততার সাথে এসআইআর করার জন্য, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিল না। ওই কম্পিউটার অপারেটর যখনই দিল না, বিজেপি তার নির্বাচন পোষ্য এখন হয়ে গেছে। তো কারণ নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির স্টাম্প। এখন ভাবতে হচ্ছে বিজেপির অফিসে নির্বাচন কমিশনের লেটার হেডে এসেছে,
না নির্বাচন কমিশনের অফিসে বিজেপির স্টাম্প আছে, সেটা ওরাই ভালো জানে। কারণ পোষ্য হিসাবে কাজ করছে। তারপরেও বলছি, সুযোগ পেয়ে গেল, গড়ে লজিক্যাল ডিস্টারবেন্সি করে দিল। নামের বানানো ভুল। আমার হিন্দু সমাজের মায়েরা স্বামীর টাইটেল বিয়ের পরে ধরা কারো নাম কি একটা নাম, সুস্মিতা চ্যাটার্জি, বিয়ে হয়েছে ব্যানার্জি, সুস্মিতা চ্যাটার্জি ব্যানার্জি অ্যাড করে অনেকে, তার নামও লজিক্যাল ডিস্টারবেন্সি হয়েছে। মুসলিম মায়েরা আগে ছিল তহুরা খাতুন, বিয়ের পরে তহুরা বিবি হয়েছে বা তহুরা বেগম হয়েছে, তাকেও যে লাইনে দাঁড় করিয়েছে। এই কাজ হতো না যদি মমতা ব্যানার্জি 1000 কম্পিউটার অপারেটর দিত। 3 থেকে 4 কোটি টাকা মাত্র খরচ হতো, কিন্তু লাইনে মানুষকে দাঁড় করলো ফাঁদে ফেলে। এখন এসে দাঁড়াচ্ছে কোথায়? দিল্লির জায়গা। আমি এসআইআর নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। ওই বমনীয়টার নাম কি, পাখিয়ালা না কি আছে না, ওখানে পাখি মারাতে প্রোগ্রাম করেছি। তো কি বলেছিলাম? অনেক কথা বলেছিলাম। যদি বৈধ ভোটারের ভোট নিয়ে কাটাছেড়া করা হয়, আমি কিন্তু ভোটার হয়ে আইনি লড়াই করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর তার একটা প্রমাণ এখানে কারিমুল আছে। কারিমুলের অঞ্চলে একটা ভোগালী 1 নম্বর অঞ্চলে জয়নাল আবেদিনের ডিলিট করে দিয়েছে ভোট। জয়নাল আবেদিনের সাথে আমার কথা হয়, ওকে কোর্টে যেতে বলেছি। ও কোর্টে গিয়ে দেখে অলরেডি আমি কোর্টে বসে আছি। বুঝতে পেরেছো? আপনাদের বলে যায়, যদি কারো বৈধ ভোটার ডিলিট করে, ওই ঘাস মারা কেউ খাবার খেতে যাবেন না, আতঙ্কিত হতে যাবেন না। জানবেন আপনার বাড়ির ছেলে আছে, আপনার ছেলে নওশাদ সিদ্দিকী, আপনার ভাই নওশাদ সিদ্দিকী বেঁচে আছে। ভাইজান বেঁচে থাকতে আর্টিকেল 326 আপনার সাংবিধানিক অধিকার, আমি কাউকে কাটতে দেবো না। আইনি লড়াই করে নিয়েছে আপনার অধিকার। সুতরাং যদি কারো ডিলিট হয়ে থাকে, আমাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আপনার নাম আর ফোন নম্বর এদেরকে দিয়ে দেবেন। এরা আমার কাছে পাঠাবে, আমার অফিস থেকে আপনাদের কাছে ফোন আসবে, আপনাদের কি করতে হবে না করতে হবে পার্টিকুলার সব বলে দেবে। যদি উকিলের প্রয়োজন হয়, এটাও আমি কথা দিয়েছিলাম, একজন কেন 1000 লোকের যদি উকিলের প্রয়োজন হয়, নওশাদ সিদ্দিকী বিনামূল্যে সবার আইনি পরিষেবা দেবে বলেছিলাম। তো আর একটা কথা বলে যায়, দেখলে দেখা যাবে তৃণমূলের হার্ডকোর সমর্থক হয়তো তার ডিলিট হয়ে গেছে। উনি ভাবছেন নটোরিয়াস ক্রিমিনাল, তার নামটা ঠিক করে দেবে। সে এখন নিজে ভোটে জেতার জন্য, বাঁচার জন্য তৃণমূল ছেড়ে আইএসএফ এর নেতাদের বাড়ি বাড়িতে গিয়ে টাকার অফার করছে। আইএসএফ নেতাদের বাড়ি এখন দাম উঠছে ভালোই, এদের শুনে রাখো, আমার থেকে বেশি দাম এখন এদের উঠছে। আমি একটা অফার করবো তোমাদের, যা দেবে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভোটে খরচ করবো, বুথ খরচ করে তত টাকা পাবো কোথায়? ব্যানার ট্যানার বেশি করে লাগাবো। ভোট বাঁচানো তো দূরের কথা, আমাদের নেতাদের পেছনে পড়েছে, কি লাগবে বল? একবার বস অন্তত। দেখ, অত সহজ নয়। এরা গুলির সামনে লড়াই করেছে, 3টে ছেলে আমার শহীদ হয়েছে, লোকের পা কেটেছে, আমার মা বিধবা হয়েছে, ছেলে তার বাপকে হারিয়েছে। বেঈমানি আমার সাথে আশা করছি যারা আছে তারা জান চলে যাবে, তো জেল কেটেছে বেঈমানি করে। হ্যাঁ, চাপে পড়ে কয়েকজন গিয়েছিল, আবার তারা এই জায়গায় দাঁড়িয়ে আছে। না, ভালো বুদ্ধিমান ছেলে, গিয়ে কেস তুলে নিয়েছে, বুদ্ধিমানের কাজ করেছে। আমি তো বললাম যে দিল এখন নিয়ে নেবে, আমাদের কিন্তু পার্টির কাজে লাগাবে। কি বলছিলাম? যদি তৃণমূলের হার্ডকোর ছেলে কেউ, তৃণমূলের হার্ডকোর, তৃণমূলের নেতা, তারও যদি ডিলিট হয়ে যায়, আমি এখান থেকে বলে যাচ্ছি, সে যদি আমার সাথে গোপনে যোগাযোগ করে, আমি কথা দিলাম, আমি তার পরিচয় গোপন রেখে তারও ভোটাধিকার বাঁচিয়ে আনার লড়াই, আইনি লড়াই আমি করব। তার পরিচয় গোপন থাকবে। এটাও জানি তার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসলে সে আমার বিপক্ষে ভোট দেবে। তারপরেও বলছি, আমার পক্ষে ভোট দেওয়াটা বড় কথা নয়, সাংবিধানিক অধিকার, তার রাইটস এক্সারসাইজ করতে পারবে না। আমি চুপ করে বসে থাকতে পারি না। আমিও স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান। আমার পূর্বপুরুষ দেশকে স্বাধীনতা করার দেওয়ার জন্য, ব্রিটিশ মুক্ত করার জন্য লড়াই করেছে। আজকে তার ক্ষণ আমার শরীরে বলছে, আমার একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সুতরাং তার ভোটাধিকার বাঁচানো, সংবিধানকে বাঁচানো আমার মূল লক্ষ্য। সুতরাং সে আমাকে ভোট দিক আর নাই দিক, আমার বিরুদ্ধে ভোট যাক, আমার কাছে সেটা কোনো বড় বিষয় নয়। সে তার অধিকার এক্সারসাইজ করতে পারবে, এটা আমার জন্য বড় জিনিস। যদি তোমাদেরকে যারা অঞ্চল নেতৃত্বরা আছে,
গোপনে যদি বলে, আমি কথা দিলাম, এখানে কথা দিয়ে যাচ্ছি, আমার কাছে অনেকে অনেক সার্টিফিকেট নিয়েছে, কিছু জায়গাতে এমএলএ সই দরকার লাগে, অনেকে নিয়েছে, বিশ্বাস করুন। সে স্টেজে উঠে আমার নামে তোখর বলেছে, আজ পর্যন্ত মুখ খুলেনি। আমার ডিউটি হচ্ছে আমি এমএলএ হিসাবে তাকে সার্টিফিকেট দিতে আমি বাধ্য। তাকে সার্টিফিকেট দিয়ে এই করবো বলে 1,21,000 টাকা আমি মাইনে পাই, বুঝতে পারছো? আর আমি যদি বলি এই তুমি আমাকে ভোট দিবি, আমার বিরুদ্ধে বলছো, তাহলে 1,21,000 টাকা নিয়ে আমার জন্য হারাম বলছে, অবৈধ হয়ে যাবে। যদিও 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিজের কাজে লাগাই না, মানুষের সাথে খরচ করি। তারপরে আমার দায়িত্ব, আমি তার পরিচয় গোপন রেখে তাকে সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। ফোন করেছে, সাহেব আমার নাম হয়, আমি বলছি আমার কাছে আসতে লাগবে না, আমি আপনাকে আমার লোক দিয়ে গোপন ভাবে আমি আপনার কাছে পৌঁছে দেবো। কার ছেলের অ্যাডমিশন লাগবে, কার মেয়ের হোস্টেলের জন্য, কার মেডিকেল অ্যাডমিশনের জন্য, অনেকে নিয়েছে। আমি সেই ধরনের রাজনীতি করি ভাই। তাই আজকে দাঁড়িয়ে এখনো বলে যাচ্ছি যে আমি, আমার রাজনৈতিক মত পার্থক্য আছে বলে সে ভোট দিতে পারবে না, আমি খুশি হব না ভাই। আমি সে যাতে ভোট দিতে পারে তার জন্য আমি আইনি লড়াই করতে প্রস্তুত আছি। তাহলে মাথায় থাকলো, যদি কারো ডিলিট হয়ে যায়, আজকের ডেটেও বলছি, আতঙ্কিত আপনারা হবেন না, লড়ে নেব, আইনি ভাবে লড়ে নেব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসনের যারা কর্তারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর 10 মিনিট আমার জান বেরিয়ে যাচ্ছে, সারাদিন বলছি। সকাল 6টায় বার হয়েছি, মন্দির বাজারে গেছিলাম। কি বলছে কথা আছে জানেন, বুড়ো বাপ যত খাটাবে তত লাভ। ঘরের ছেলে পেয়েছে ঘাড়কা মুরগি গালকা বাড়াবার, যেখানে হুজুর একটু ফুঁকো দিয়ে দেন আর সহ্য করে নেন। বুঝি পারছো না, যদি আমি দিইনি আমার ভয়ে বলছি না ভাই। আমার কটা বাজে গো? বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটু অনুরোধ করবো আপনাদের কাছে যে এই ভোটের জন্য কেউ মারামারি হিংসাতে জড়াবেন না। আর একটা কথা, যে আপনারা সজাগ সতর্ক থাকবেন। যেখানে শুধু এই অঞ্চল নয়, পাশের অঞ্চলে যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকেও বলবেন, যেখানে কোনো অনৈতিক অবৈধ কাজ যে করুক, যদি আইএসএফ এর ছেলেরা করে, সাথে সাথে বা তৃণমূল বা যে কোনো অনৈতিক অবৈধ কাজ করলে আপনারা প্রশাসনকে জানিয়ে দেবেন। পারবেন তো এটা নাকি? কারণ এখানে যদি একটা বোম থাকে, এই বোমেতে কে ক্ষতিগ্রস্ত হবে বলতে পারবে? ওরা বোম মানছিল অন্যের ক্ষতি করার জন্য, ওই বোমেতে তারা স্পট ডেট হয়ে গেল। আমরা চাষ হতে দেবো না। একটা কথা বলি, এদিকে দেখাও, একটা লাস্ট কথা। একটা সময় ভাঙড়কে বোমগুলি পিস্তলের গ্যারেজ হিসাবে দেখানো হতো, এখন ভাঙড়কে কিভাবে দেখানো হয়? রক্তদানের গ্যারেজ হিসাবে, তাই তো? কারা এটা করেছে? ভাঙড়ের মানুষ। আমার কিছু ক্রেডিট নেই ভাই, আমি শুধু প্ল্যাটফর্ম দিয়েছি, আপনারা পারফর্ম করেছেন। তা আপনারা করেছেন। আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে 2026-এ। কি চ্যালেঞ্জ? ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে হারিয়ে প্রমাণ করে দেবেন ভাঙড় রক্তপাত নয়, রক্তদানের বিশ্বাস। নটোরিয়াস ক্রিমিনালের মতো কোন প্রার্থী ভাঙড়ের জায়গা পাবে না। ভাঙড় শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, ভালোবাসার পক্ষে, রক্তপাতের বিপক্ষে, রক্তদানের পক্ষে। মানুষের প্রাণ নেবে না, প্রয়োজনে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাবে এই ভাঙড়। এটা প্রমাণ করাবেন তো? 2021-এ অর্ধেক সাফ করেছেন, 2026-এ পুরোপুরি সাফ করতে হবে দুর্নীতি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখো কি বলে, যে বাগানে আম কুড়াতে যেতাম, আমের পরিবর্তে সেই বাগানে এখন পুলিশে বোম কুড়োচ্ছে। এইটাই হচ্ছে দিদির উন্নয়ন। আচ্ছা, একটা কথা বলে শেষ করছি। মমতা দিদিকে বলে দাও, টিএমসি কে বলে দাও, চলো।